জনশক্তি সম্পন্ন সংগঠন পৃথিবীতে আর বিলং করে না। ইরফানের কাজের পরিসরটা মোটামুটি ভালো, কিন্তু তাদের কাজের সুযোগটা বাংলাদেশের মতো এভাবে এখনো তৈরি করতে পারে নাই, তা হয় না। আর অন্যান্য দেশগুলোর ইসলামী আন্দোলন, সেটা আমরা ইন্দোনেশিয়ার কথা বলি বা ওদিকে মালয়েশিয়ার কথা বলি, ওগুলো অনেকটা সেকুলার টাইপের হয়ে গেছে। অন্যান্য আর গালফ এরিয়ায় তো ইসলামী আন্দোলন করাই যায় না। ওমান, কাতার, বাহরাইন, মরক্কো বা এইসব জায়গাগুলোর অবস্থা আরো খারাপ। ইসলামী পুনর্জাগরণের জন্য সবচেয়ে শক্তিশালী অবস্থানে যে দেশগুলো আছে তার মধ্যে বাংলাদেশ এখন পায়োনিয়ার, আর মিশরের অবস্থা আলহামদুলিল্লাহ যথাযথ ভালো হচ্ছে। পাকিস্তান শতটা বিভক্ত মুসলিম উম্মাহ, এবং পাকিস্তান জামাত ইসলামের অবস্থা বেশ ভালো বলবো না, চেষ্টা করে যাচ্ছে, কিন্তু এখন পর্যন্ত ন্যাশনাল অ্যাসেম্বলিতে তাদের কোনো মেম্বারই নেই, একজন মেম্বারও হয় না। তাদের উপরে কোনো সাপ্রেশন নাই, দমন নিপীড়ন নাই, কিছু নাই, এস্টাবলিশমেন্টের জানে না। তারপরেও তারা জনগণের দলে পরিণত হতে পারে নাই। এই জায়গায় সমস্যা আছে। বাংলাদেশে হয়তো আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই সুযোগটা আরো আগে দিতে চান, এবং আমাদেরকে তো অনেক জুলুম নির্যাতনের শিকার হতে হয়েছে। আমাদের প্রধান সারির নেতৃবৃন্দ ফাঁসির কাস্টে ঝুলেছেন, কিন্তু ইমানের পরীক্ষায় তারা সর্বোচ্চটুকু দিয়ে এই পরীক্ষায় মুখোমুখি হয়েছে এবং হাসি মুখে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তারা চলে গেছে। এই জায়গায় আল্লাহ রাব্বুল আলামিন খুশি হয়েছে। আল্লাহ যেটা বলছেন, আল্লাহ আমাদেরকে এই ধরনের উত্তরাধিকারী করতে চায়, যদিও আমরা দুর্বল, আমাদেরকে দুর্বল করে রাখা হয়েছে। আল্লাহ হয়তো আমার কাছে মনে হয় যে আরো শক্তি নিয়ে আর কয়েকদিন পরে মানুষই জামাত ইসলামকে ক্ষমতা দিয়ে দেবে। মানুষ আসলে জুলুম, নির্যাতন, নিষ্পেষণ সহ্য করতে করতে দেয়ালে পিঠ থেকে গেছে। একটা ফ্যাসিবাদকে তাড়িয়েছে, আর একটা ফ্যাসিবাদ এখন হয়ে ওঠার চেষ্টা করছে। চরিত্র কোনোদিন বদলাবে না, একই রকম চরিত্র। মানুষ বিরক্ত হয়ে গেছে, বিরক্ত হয়ে মানুষের একমাত্র ওয়েই থাকবে জামাত ইসলাম। জামাত ইসলামী এখন ফিট কিনা এই প্রশ্নটা নিজেদেরকে করতে হবে এবং নিজ জায়গা থেকে ফিট হতে হবে। আমাদের কিছু ভাইদের বিচ্যুতিটা আমরা লক্ষ্য করি। বিচ্যুতির জায়গা থেকে লেনদেনের বিচ্যুতি, কথার বিচ্যুতি, এরপরে অসহিষ্ণুতা। আমাদের একটা স্ট্র্যাটেজি নিতে হবে যে অসহিষ্ণু হোক, মানুষ আমাদেরকে ভালোবাসে। দুনিয়ার মানুষের গালিগালাজ দিয়ে বোঝানোর দরকার নাই যে ও খারাপ আর আমি ভালো। আমার মনে হয় যে এইটা পরিহার করলে, যুক্তি দিয়ে যদি আমি কথার উত্তর দিতে পারি, ইনশাআল্লাহ সবাই আসলে বুঝে নেবে যে আমি কি বলতে চাই আর ওদের চরিত্রটা কি। যারা আমার পিছনে লেগে থাকে, কেন চন্দ্রনার পিছনে লাগে না, কেন খেলাফত মজলিস, খেলাফত আন্দোলন বা ওই দলগুলোকে নিয়ে এত আলোচনা চর্চা, বামগুলোকেও নাই, অন্যরাও প্রচন্ড পরিমাণে এর উপরে ক্ষিপ্ত না, কারণ ওইটাকে তারা এখনো আপাতত গোনায় নিয়ে আসছে না। কিন্তু জামাত ইসলামী যত অগ্রগামী হবে, তত তার বিরুদ্ধে ষড়যন্ত্র, চক্রান্ত চারিদিক থেকে পাগলের মতো সারাশি আক্রমণ তারা করবে। মিডিয়া কু করবে, মিডিয়া ট্রায়াল করবে, বৈদেশিক হস্তক্ষেপ বাড়বে, দেশীয় এস্টাবলিশমেন্টের হস্তক্ষেপ বাড়বে। ইসলামকে তারা সহ্য করবে না। এই সহ্য না করার পেছনে তো অর্থনৈতিক ভ্যালুয়েশন একটা বড় কারণ। সারা পৃথিবী যেরকম ইসলামকে সহ্য করতে চায় না, কারণ তার ইউনিপোলারাইজেশন, তার ইকোনমিক যে সিন্ডিকেট, সেই সিন্ডিকেটটা ভেঙে যাবে ইসলাম আসবে। বাংলাদেশেও তাদের একটা বিশাল সিন্ডিকেট, অর্থনৈতিক সিন্ডিকেট তারা গড়ে তুলেছে। আলিশান জীবনযাপন, ক্লাব তৈরি করা, নাইট রাত্রি যাপন করা, সেখানে নিজেদের জীবনের একটা স্বর্ণালী স্থান তারা তৈরি করে রাখছে এই ইস্টাবলিশমেন্ট। এখানে জামাত ইসলামী আসলে সব ভেঙে ছেড়ে খান খান হয়ে যাবে, নিজেরা খাবে না, আরেকজনকে খাইতেও দেবে না। জনগণের অধিকার জনগণের কাছে যাবে, ব্যবসা বাণিজ্য ডিসেন্ট্রালাইজ হয়ে যাবে, পুঁজিবাদী অর্থনৈতিক ব্যবস্থা ভেঙে যাবে, মাত্র 20% মানুষের কাছে 85% সম্পদ জিম্মি হয়ে আছে, এই ব্যবস্থাপনাগুলো ভেঙে যাবে। এ কারণে তারা জামাত ইসলামীকে কখনোই আসতে দেবে না। তাদের পারসেপশন যে কখনোই জামাত ইসলাম যেন না আসতে পারে, ঠেকা তো বলেও দিচ্ছে ইন্টারিমকে, জামাত ঠেকানোর জন্য যা করার আমরা সেটা করছি, কারণ এটা জানে এটা তাদের জন্য মহা মুসিবতের একটা কারণ দেবে। কিন্তু তারা যতই চক্রান্ত করুক, জনগণ যদি চায়, সামগ্রিকভাবে মানুষের যে পারসেপশন গুলো, ইয়াং জেনারেশনের যে পারসেপশন যেভাবে পরিবর্তন হয়ে গেছে, তাতে খুব দ্রুতই ইনশাআল্লাহ বাংলাদেশে পরিবর্তন আসবে। পরিবর্তনটা ধরে রাখার জন্য এখন আমাদের প্রিপারেশনটা খুব দরকার। আমরা ওই যে ওদের পেছনে গালিগালাজ করতে থাকি, কিন্তু আমাদের সময় দেয়। আমি ওইগুলাতে মোটেও বলার না, কে আমাদের গালি দিল, কে আমাদের রাজাকার বললো, কে গুপ্তরুদ্ধ বললো, এগুলা নিয়ে আমার একবার রিপ্লে দিতেও ইচ্ছা লাগে না, দিও না। আমার মনে হয় যে আমার পিছনে লাগছে মানে আমি ওর চেয়ে বেশি শক্তিশালী, এই জন্য আমার পিছনে লাগছে। যদি ও আমাকে কনসিডারই না করতো, আমাকে নিয়ে ও আলোচনা করার কথা না।
সুতরাং ও আমারে কনসিডার করছে মানে হচ্ছে আমি আসলে বেটার হয়ে গেছি ওর চাইতে। সুতরাং আমাকে বেস্ট রিপোর্টটা এখন সামনের দিকে দিতে হবে। দ্বিতীয় কনসিডারের বিষয় হচ্ছে আমাকে গালি দিলে আমি তার প্রত্যুত্তরটা যদি ভালো কথাই দিই, আমার এই ঘর ভাঙি আছে দেবা আমি বাদি তার না। আপন করিতে খুঁজিয়া বেড়াই যে মোরে করেছে পথ, যে মোরে করেছে পথের বিভাগী, পথে পথে আমি ফিরি তার লাগি, দীঘল রজনী তার করে জাগি, ঘুম যে ধরেছে মোর, আমার এই ঘর ভাঙি আছে দেবা আমি বাদি তার ঘর। ওরা গালি দিলে আমি যদি পজিটিভলি বিষয়গুলো নিতে থাকি, মানুষকে পজিটিভ কথা বলতে থাকি, একজনের গালির জবাব ভালো দিয়ে দিলে দেখবেন দুইটার কম্পারিজন মানুষ বুঝে। এখন আর অসচেতন কেউ নাই, সবার হাতে মোবাইল, স্মার্টফোন, সব অ্যানালিসিস করতে পারে। মানুষের হাতে সব ছেড়ে দিতে হবে, সব পজিটিভনেস আমাদের ভিতরে থাকবে। আর সর্বশেষ এটা অনুরোধ জানাই, আগামী দিনের বাংলাদেশ গড়ার ক্ষেত্রে তরুণ সমাজের পার্টিসিপেশনটা অনেক বেশি। জামাত ইসলামীতে তরুণদের অংশগ্রহণটাও ধীরে 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 অনেক বাড়ছে। এখন বর্তমানে 62% হচ্ছে ডেমোগ্রাফিক ডিভিডেন্টের কারণে কর্মক্ষম জনশক্তি বা তরুণ। এই সংখ্যাটা 2030 সালে গিয়ে হবে 70%। তার মানে আগামী দিনের ভোটের পার্সেন্টেজ পরিবর্তন করে দেবে এই মেকানিজমটা, যেটা এই বছর জামাত ইসলামকে প্রেফার দিয়েছে 34%। আসলে জামাত ইসলাম 30টা আসনে হিসাব করলে এটা হয়ে যায় প্রায় 38 বা 39%। এই যে একটা অবস্থান জামাত ইসলামের আল্লাহ তৈরি করে দিচ্ছে, এটা দিন দিন ইনক্রিজ হবে, কমবে। তরুণ প্রজন্ম সচেতন হয়ে উঠতেছে, জামাতের ভোট বাড়ছে। জামাতকে সেই আইডিওলজিক্যাল গ্রাউন্ডে, নেতৃত্বের সেই দক্ষতার গ্রাউন্ডে আমাদেরকে ভূমিকা রাখতে হবে। অবশ্যই ছাত্র শিবিরকে সেই বিষয়গুলো চিন্তা করতে হবে, আমরা সেই চিন্তা করছি। আমরা সফট স্কিল ডেভেলপের ক্ষেত্রে, হার্ড স্কিল ডেভেলপের ক্ষেত্রে, একাডেমিক জায়গায় এক্সিলেন্ট করে জনশক্তিকে গড়ে তোলা, নৈতিক জায়গায় গড়ে তোলার জন্য প্রশিক্ষণটাই আমাদের প্রায়োরিটি। আমরা মিছিল, মিটিং, রাজনৈতিক কর্মকাণ্ড যত সম্ভব কমানোর জন্য চেষ্টা করছি সবাইকে বই খাতা টেবিলে ঢুকানোর জন্য। তো ওইটার জন্য যারা ঢুকতেছে না তাদের কেন্দ্রে নিয়ে যে ঢুকায় এরপরে পড়াচ্ছি, ইন্সপাইরেশন তৈরি করছি, 1 মাস 2 মাসের কোর্স চালু করে দিছি, এগুলো বাধ্যতামূলক সবাইকে পড়াচ্ছি। তো চেষ্টা করছি প্রত্যেকেই নিজ নিজ জায়গা থেকে যদি গড়ে ওঠে, আগামী জামাত ইসলাম ভালোভাবে নিজেদেরকে ফাংশন করতে পারবে ইনশাআল্লাহ। দোয়াটা করবেন। আমার অনুরোধ থাকলো যেই ক্যারিয়ার গুলো লুকেটিভ ক্যারিয়ার, সেই জায়গাগুলোতে আপনাদের সন্তান যারা আছে তাদেরকে আপনারা উৎসাহিত করবেন। যেমন ক্যাডেট কলেজে ভর্তি হওয়াটা খুব চমৎকার একটা ক্যারিয়ার। এখানে কেউ কোনো সন্তান ভর্তি হয়ে গেলে ক্যাডেট কলেজে পড়ে হয় আর্মি অফিসার হয়, অথবা ভালো কোনো জায়গায় চলে যাচ্ছে। এরপরে ডাক্তার, ইঞ্জিনিয়ার পেশাগুলো আছে, ইউনিভার্সিটি টিচার পেশা আছে, বিদেশে হায়ার স্টাডির জন্য নিজেদেরকে, সন্তানদেরকে তৈরি করতে হবে। আমরা ওভারঅল একাডেমিক ভাবেই সংগঠনকে পরিচালনা করার দিকেই সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছি। আর সর্বোপরি আমাদের জন্য দোয়া করবেন, ছাত্র শিবিরের জন্য। আর ছাত্র শিবিরের জনশক্তি দায়িত্বশীলদেরকে আপনার সন্তানকে যেভাবে দেখেন শুধু ওইভাবে একটু খোঁজ খবরটা নেবেন, ভালোবাসবেন। যে আমার সন্তানকে আমি যেভাবে খোঁজ খবর নিতাম, দেখা হইলে প্রথমে লেখাপড়ার কোচিং করছে কিনা, এসে শিবিরে দেখলে খালি আগে বলবেন না প্রোগ্রাম করছে কিনা, আগে লেখাপড়ার খোঁজটা, পারিবারিক খোঁজটা, এগুলো একটু নিলে আমরা উৎসাহ বোধ করি। আমি তো যখন দেখা হইলে আগে বলি বাড়ির খোঁজটা নেই, ভালো লাগে আমার কাছে। এই সংগঠনের খোঁজ নেয়ও না উনি, আসে আমরা যাই উপসে পড়ে পড়ি, উনি প্রেফার দেয় অন্য জিনিস। আমি দেখছি এটা একটা অন্যরকম একটা বন্ডিংস তৈরি করে। এটা অনুরোধ থাকলো। আর আমাদের জন্য বেশি করে দোয়া করবেন, আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে সামগ্রিকভাবে হেফাজত করেন, যে কোনো ধরনের নৈতিক অবক্ষয় থেকে আল্লাহ যেন এই তরুণ সমাজকে রক্ষা করেন। আসসালামু আলাইকুম।